সকালের মিষ্টি রোদটা একটু গরম হতে শুরু করেছে। বেলা গড়িয়ে ৮টায় ঠেকেছে। কম্বলের ভেতর নূরের গরম লাগতে শুরু করল। অস্বস্তিতে নূরের ঘুম ভেঙে গেল। নূর কম্বলটা মাথার ওপর থেকে সরিয়ে মাথাটা বের করল। চোখ কচলিয়ে সামনে তাকালো নূর। সামনে তাকিয়ে দেখল আদিত্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আদিত্য মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। পরনে শুধু একটা টাওয়াল। দুধফর্সা শরীরে মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। লোমহীন সিক্স প্যাক বডি দৃশ্যমান হয়ে আছে। নূর চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে একধানে আদিত্যর দিকে তাকিয়ে আছে। ওর ভেতর কেমন কেমন যেন লাগছে, কিন্তু অবুঝ নূর সেটা বুঝতে পারছে না। শুধু মনে মনে ভাবছে, হিরোটা কত সুন্দর। চকলেট আর রসগোল্লার চেয়েও বেশি সুন্দর। একদম ইয়াম্মি ইয়াম্মি দেখতে। আচ্ছা, মানুষও কি ইয়াম্মি হয়? তাহলে কি মানুষকেও খাওয়া যায়? নূরের আকাশকুসুম ভাবনার মাঝেই আদিত্য জামা কাপড় পরে নিল। তারপর বেডের দিকে চোখ পড়তেই দেখল নূর ওর দিকেই তাকিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের কাছে গিয়ে বেডের ওপর বসে হালকা ঝুঁকে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, আজ তো আমার অ্যাঞ্জেলটা সকাল সকালই উঠে পড়েছে। নূর কিছু না বলে এখনো আদিত্যের দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? এভাবে কি দেখছ? নূর বলে উঠল, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমাকে না আজ অনেক ইয়াম্মি লাগছে। আচ্ছা, তোমাকে কি একটু খাওয়া যাবে? আদিত্য অন্যদিকে মাথা ঘুরিয়ে নিচের ঠোঁট কামড়ে খানিক হাসল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যাবে তো। তবে এখন না। সেই সময় এখনো আসেনি। সময় আসলে তুমি আমাকে খেতে পারবে। নূর বাচ্চাদের মতো করে বলল, কখন আসবে সেই সময়? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা তো জানি না। তবে যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি উঠে পড়ো। একটু পরে আমরা ডক্টরের কাছে যাব। নূর মুখ গোমরা করে বলল, আমি যাব না। ডাক্তার অনেক পচা। শুধু আমাকে সুই দেয়। আমার ব্যথা লাগে। আর এত এত ঔষধ দেয়। আমার ভালো লাগে না। নূরের কথায় আদিত্যর মনটা হুহু করে উঠল। মেয়েটাকে নিশ্চয় কত কষ্ট করতে হয়েছে নিজের অসুস্থতার জন্য। আদিত্য মায়া ভরা কণ্ঠে বলল, আমি আছি না। আমি থাকতে আমার অ্যাঞ্জেলকে কেউ ব্যথা দিতে পারবে না। আমরা শুধু যে ডাক্তারের সাথে একটু কথা বলবো, ব্যাস। আর কিছুই না। আর তারপর তোমাকে অনেকগুলো রসগোল্লা খাওয়াবো। ঠিক আছে? নূর খুশি হয়ে বলল, সত্যি? ঠিক আছে, তাহলে আমি যাব। নীলা ছাদে এসেছে নিজের কিছু ভেজা কাপড়চোপড় নেড়ে দেওয়ার জন্য। হাতের বালতিটা নিচে রেখে একটা করে কাপড় বের করে ঝাঁকি দিয়ে তারের সাথে নেড়ে দিতে লাগল। পাশেই আবির পুশআপস করছিল। তবে কাপড়চোপড়ের আড়ালে থাকায় নীলা খেয়াল করেনি। নীলা এবার কাপড় তোলার সময় একটার সাথে আরেকটা চলে এসেছে। নীলা সেটা খেয়াল না করেই কাপড়টা উঁচু করে জোরে ঝাঁকি দিল। আর কাপড়ের সাথে থাকা অযাচিত একটা কাপড় গিয়ে পড়ল আবিরের ওপর। আবির ভ্রু কুঁচকে পুশআপস বন্ধ করে উঠে বসল। কাপড়টা 2 আঙুল দিয়ে উঁচু করে সামনে ধরল। কাপড়ের মালিককে খোঁজার জন্য কাপড়চোপড়ের ফাঁক দিয়ে সামনে তাকিয়ে নীলাকে দেখতে পেল। আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে গেল। নীলার সামনে গিয়ে দুষ্টু হেসে বলল, এই বিআইন সাহেবা। বয়সে যেহেতু ছোট তাই তুমি করেই বলছি। তো বলছিলাম যে,
এত ডেসপারেট হওয়াটা কিন্তু ঠিক না। একটু সময় তো দিবে। সকাল সকালই শুরু করে দিয়েছ? আবিরের কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? সকাল সকাল কি আবোল তাবোল বলছেন? বারে, নিজেই আমাকে ইঙ্গিত করে ডাকছ, আবার আমাকেই পাগল বলছ? দ্যাটস নট ফেয়ার। আমি আবার কখন আপনাকে ডাকলাম? আমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? ও, তাহলে এটা বুঝি আমার কাছে হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে। কথাটা বলে আবির ওর হাতে থাকা কাপড়টা নীলার সামনে ধরল। আবিরের হাতে কাপড়টা দেখে নীলার চোখ চটগাছ হয়ে গেল। নীলা এক ঝটকায় আবিরের হাত থেকে কাপড়টা নিয়ে পেছনে লুকিয়ে ফেলল। লজ্জায় নীলা আবিরের দিকে তাকাতে পারছে না। নীলার এই লজ্জারাঙা চেহারাটা আবির খুব উপভোগ করছে। আবির টেডি স্মাইল দিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এটা ভুলে চলে গেছে, সরি। আবির বাঁকা হেসে বলল, আরে থাক থাক, আমার সামনে আর লুকানোর দরকার নেই, আমি সবই বুঝি। আসলে আমি এতটাই চার্মিং যে মেয়েরা আমাকে দেখলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাকে কাছে পাওয়ার জন্য তুমি একদম উতলা হয়ে গেছো। তাই তো এসব আকার ইঙ্গিত করে আমাকে বুঝাতে চাইছ। নীলা রাগে কটমট করে আবিরের দিকে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই আবির হাত তুলে নীলাকে থামিয়ে দিয়ে বলল, আরে থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আবির এবার একটু ন্যাকামি করে লাজুক ভঙ্গিতে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তবে এবার আমি আগেই ফিজিক্যাল হতে চাচ্ছি না। আসলে এবার আমার কেমন জানি টুরু লাভওয়ালা ফিলিং হচ্ছে। তাই আমরা আগে একটু প্রেম করি, তারপর না হয় এসব করব, ঠিক আছে? নীলার মাথা ঘুরে ওঠার উপক্রম। ইচ্ছে করছে এখনই একে ছাদ থেকে ফেলে সোজা পটল খেতে পাঠিয়ে দিতে। নীলা দাঁত কিরমির করে বলল, আপনি যে হাই লেভেলের মেন্টাল তা কি আপনি জানেন? আপনার ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। আপনি এটা ভাবলেন কি করে যে আমি আপনার সাথে প্রেম করব? আমাকে কি আপনার ওইসব মেয়েদের মতো মনে হয় যারা আপনার পিছে পিছে ঘুরে? আমি ছোট হতে পারি, কম সুন্দর হতে পারি, তাই বলে বেকুব না। আপনি কি ভেবেছেন অন্য মেয়েদের মতো আমার সাথেও টাইম পাস করবেন আর আমিও ধেই ধেই করে আপনার সাথে ঘুরব? সেটা কখনোই হবে না। কান খুলে শুনে রাখুন, আপনার এসব ট্রিক্স আমার সামনে চলবে না। সো ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি, না হলে আমি জিজুকে জানাতে বাধ্য হব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলা ধোপাধপ পা ফেলে ছাদ থেকে নেমে গেল। পেছনে থেকে আবির বাঁকা হেসে মনে মনে বলল, হায় আমার ধানি লঙ্কা, পাগল হই আর যাই হই না কেন, সব রোগের চিকিৎসক তুমিই হবে মিস নীলা। ডাক্তারের চেম্বারে বসে আছে আদিত্য আর নূর। দেশের নামকরা নিউরো ডাক্তারের কাছে নূরকে নিয়ে এসেছে আদিত্য। ডাক্তার এখনো আসেনি। ওরা বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। নূর টেবিলের উপর থাকা স্টেথোস্কোপটা হাতে নিয়ে তার দুই মাথা কানে ঢুকিয়ে কতক্ষণ নাড়াচাড়া করল। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, এই হেডফোনটা তো নষ্ট, এটাতে তো কোনো গানই শোনা যায় না। আদিত্য একটু মুচকি হেসে বলল, এটা হেডফোন না, এটাকে স্টেথোস্কোপ বলে। এটা দিয়ে হার্টবিট শোনা যায়। আদিত্য স্টেথোস্কোপের মাথাটা নিজের বুকের ওপর রেখে বলল, এই দেখ, এইভাবে শুনতে পাচ্ছ আমার হার্টবিট? নূর উচ্ছ্বসিত হয়ে বলল, আরে হ্যাঁ, তোমার বুকের ভেতর থেকে তো ঢোল বাজার মতো শব্দ শোনা যাচ্ছে। তোমার বুকের ভেতর কি ঢোল আছে?
এটা ঢোলের শব্দ না অ্যাঞ্জেল, এটা হৃদয়ের স্পন্দন। একটু মন দিয়ে শোন। আদিত্যের কথা মতো নূর ভালো করে মন দিয়ে শব্দটা শুনতে লাগল। ওর কাছে মনে হলো শব্দটা খুবই সুমধুর, যেন এটা কোনো মণিমুগ্ধকর মেলোডি। হঠাৎ করে নূরের মনে হল ওর বুকের বাম পাশেও কিছু একটা অনেক দ্রুত গতিতে লাফাচ্ছে। নূর এবার স্টেথোস্কোপের মাথাটা নিজের বুকের বাম পাশে ধরল। তখন ও নিজের বুকেও একই রকম শব্দ শুনতে পেল। নূর খুশি হয়ে একবার নিজের তো একবার আদিত্যের হার্টবিট শুনছে, আর আদিত্য মুগ্ধ নয়নে ওর অ্যাঞ্জেলকে দেখছে। মেয়েটা কি বুঝতে পারছে যে আমার প্রতিটা স্পন্দন শুধু ওর নামই জপছে? ডাক্তার আসার শব্দে আদিত্য সোজা হয়ে বসল। নূরের কাছ থেকে স্টেথোস্কোপ টানিয়ে টেবিলের ওপর রেখে দিল। ডাক্তার এসে আদিত্যের সাথে কুশল বিনিময় করা শেষে নূরের ফাইল চেক করতে লাগল। ফাইল চেক করা শেষে নূরকেও চেক করল। সব দেখা শেষে ডাক্তার আদিত্যের দিকে তাকিয়ে বলল, মিস্টার আদিত্য, আমি সব দেখলাম, তো আপনার সাথে একটু একা কথা বলতে পারলে পুরো হতো। আদিত্য মাথা ঝাঁকিয়ে, ওকে ডক্টর, আমি নূরকে বাইরে বসিয়ে আসছি এখনই। ডক্টর মাথা ঝাঁকিয়ে সায় জানাল। আদিত্য নূরের হাত ধরে উঠিয়ে যেতে নিলেই নূর স্টেথোস্কোপের দিকে আঙুল তুলে অনুরোধের সুরে বলল, আমি একটু এইটা নিয়ে যাই। আদিত্য ডক্টরের দিকে তাকালে ডক্টর মুচকি হেসে নিয়ে যাওয়ার পারমিশন দিল। নূর খুশি হয়ে স্টেথোস্কোপ নিয়ে আদিত্যের সাথে বাইরে এলো। নীলাও ওদের সাথে এসেছে। আদিত্য বাইরে এসে নূরকে একটা সিটে বসিয়ে নীলাকে ডাক দিয়ে বলল, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি, তুমি ওর দিকে খেয়াল রেখ। নীলা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে জিজু, আমি আছি আপুর কাছে। আদিত্য নূরকে রেখে আবার কেবিনে চলে গেল। নূর সিটে বসে স্টেথোস্কোপ দিয়ে খেলতে লাগল। নূর যেখানে বসেছে তার সামনাসামনি একটা ডক্টরের কেবিন আছে। কেবিনের দরজাটা খোলা। কেবিনের ভেতর ডাক্তার কিভাবে রোগী দেখছে, কিভাবে কথা বলছে। নূর সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। নূরেরও মনে মনে ডাক্তার ডাক্তার খেলতে ইচ্ছে করছে। ওরও ডাক্তারের মতো রোগী দেখতে ইচ্ছে করছে। এরই হঠাৎ নীলার ফোনে ওর মায়ের ফোন এলো। নীলা রিসিভ করে কথা বলতে গিয়ে দেখল এখানে নেটওয়ার্ক নেই। নীলা নেটওয়ার্ক পাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা দূরত্বে গিয়ে নীলা ফোনে কথা বলতে লাগল। নূর এদিকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটতে লাগল। ওর এখন ডাক্তার হওয়ার শখ জেগেছে, তাই ও রোগীদের কাছে যাচ্ছে। নূর হাঁটতে হাঁটতে একটা ওয়ার্ডের সামনে এলো। ওয়ার্ডটা ছিল পুরুষ ওয়ার্ড। এখানে অনেকগুলো রোগী ভর্তি আছে। নূর মনে মনে ভাবল এখানেই ও ডাক্তার ডাক্তার খেলবে। নূর ধীরে ধীরে ওয়ার্ডের ভেতর ঢুকল। ভেতরে ঢুকে পাশে তাকিয়ে একটা হ্যাঙ্গারের সাথে ডাক্তারের এপ্রন ঝুলানো দেখল। নূর খুশি মনে পা টিপে টিপে গিয়ে এপ্রনটা নিয়ে গায়ে পরে নিল। একটা মাস্কও পরে নিল। তারপর স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ডাক্তারের মতো অ্যাটিটিউড নিয়ে রোগীদের দিকে এগিয়ে গেল। নূরকে আসতে দেখে সবাই ডাক্তার ভেবে একটু নড়েচড়ে বসল। মুখে মাস্ক থাকায় নূরকে ভালো করে চেনা যাচ্ছে না, তাই সিস্টার আর ওয়ার্ড বয়গুলোও নূরকে দেখে সালাম দিল। এসব দেখে নূর মনে মনে আরো খুশি হয়ে গেল। নিজেকে সত্যি সত্যিই ডাক্তার মনে হতে লাগল ওর। নূর হেঁটে প্রথম বেডের রোগীর কাছে গেল। রোগীর দিকে তাকিয়ে গলার স্বর ভারী করে জিজ্ঞেস করল, হুমন্ত, কি হয়েছে আপনার? সমস্যা কি? বেডে থাকা রোগীটা কোন গ্রাম থেকে এসেছে। লোকটা কাতর কণ্ঠে বলে উঠল, ডাক্তার সাব,
আর কিতা ওইসে আই জানিনো। আর মাথার ভিতরে চরকি লাহান ঘুরে। ওয়াক ওয়াক কইরা বমি হইরা হালাই। আর হরান দা ছলাত ছলাত হরে। আরে বাঁচান ডাক্তার সাব। ডাক্তার সাব, আমার কি হয়েছে আমি জানি না। আমার মাথার ভেতর ঘুরে। বমি হয়। আমার পরানটা ছলাত ছলাত করে। আমাকে বাঁচান ডাক্তার সাব। নূর কিছুক্ষণ গভীর চিন্তা করার মতো করে বলল, মম, এবার আপনি বাংলায় বলুন। নূরের কথায় লোকটি আবালের মতো তাকিয়ে রইল। নূরের পাশে থাকা ওয়ার্ড বয়টা বলে উঠল, ম্যাডাম, উনি বলতে চাচ্ছেন যে উনার মাথা ঘোরে আর বমি হয়। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি না। আমি শুধু রোগকেই না রুগীকেও সাফ করে দেই। আমি এখনই আপনাকে চেক করছি। কথাটা বলে নূর লোকটিকে চেক আপ করতে লাগল। প্রথমে চোখ দেখল, তারপর জিহ্বা, তারপর নাক, তারপর কানের ভেতরও টর্চ মেরে দেখতে লাগল। তারপর নিজের গলায় ঝুলিয়ে রাখা স্টেথোস্কোপটা কানে লাগিয়ে স্টেথোস্কোপের মাথাটা রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধরে ধরে চেক করতে লাগল। নূরের এমন অত্যাধুনিক চেক আপ করা দেখে রোগী সহ বাকি সবাই বেকুবের মতো তাকিয়ে আছে। এমন আজব ভাবে চেক আপ করতে ওরা দাদার জন্মেও দেখেনি। নূর এবার স্টেথোস্কোপটা দিয়ে রোগী লোকটার মাথায় চেপে ধরে চেক করতে লাগল। কতক্ষণ চেক করার পর কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মম, বুঝতে পেরেছি। আপনার তো অনেক বড় রোগ হয়েছে। রোগী লোকটা ভীতু স্বরে বলল, আর কিতা হইছে ডাক্তার সাব? আমাকে কি হয়েছে? নূর বলে উঠল, আপনার তো মাথায় ডায়রিয়া হয়েছে। নূরের কথায় রোগী সহ বাকি সবাই তোবদা খেয়ে গেল। সবাই হা হয়ে তাকিয়ে রইল। মাথায়ও কারো ডায়রিয়া হতে পারে এত বড় একটা জিনিস ওদের জানাই ছিল না। নূর একটা সিস্টারের দিকে তাকিয়ে বলল, শোন, ওনার মাথায় বেশি বেশি স্যালাইন ঢালো। আর কান দিয়েও স্যালাইন ঢুকাও। তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন। বেচারি সিস্টার তার জ্ঞান হারানোর উপক্রম। মাথায় স্যালাইন ঢালা? লাইক সিরিয়াসলি? সিস্টারটা কোনোরকমে নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ম্যাম। নূর এবার অন্য বেডের আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়াল। রোগীটা 23-24 বছরের একটা ছেলে। বেডের পাশে বসে আছে তার গার্লফ্রেন্ড। নূর তাকে জিজ্ঞেস করল তার কি সমস্যা। ছেলেটা বলে উঠল, ম্যাডাম, অনেকদিন ধরে আমার পেটে অনেক ব্যথা। আর পেটটাও একটু ফুলে গেছে। নূর আবার গম্ভীর ভাব ধরে স্টেথোস্কোপটা দিয়ে ছেলেটার পেটের ওপর দিয়ে সব জায়গায় চেক করতে লাগল। চেক করা শেষে নূর হাসি মুখে বলল, আরে অভিনন্দন, অভিনন্দন, আপনার পেটে বাচ্চা। আপনি তো মা হতে চলেছেন। ছেলেটার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। হা হয়ে মূর্তির মতো তাকিয়ে রইল। কি বলছে এই ডাক্তার? আমার পেটে বাচ্চা? এটা কিভাবে সম্ভব? ছেলেটা পুরো শক খেয়ে শক্ত হয়ে গেছে। কোনো নড়াচড়াই করছে না। তবে ছেলেটার পাশে বসে থাকা তার গার্লফ্রেন্ড চেতে উঠল। ছেলেটার কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, কি এত বড় ধোঁকা? বলো, কার সাথে মুখ কালা করেছ? কার বাচ্চা এটা? ছি ছি ছি, এই ছিল তোমার মনে? বদমাইশ, ইতর, লম্পট, আরও যা যা আছে সব ধরনের গালি দিতে লাগল মেয়েটা। আর ছেলেটা তো ওইভাবেই এখনো মটকা মেরে আছে।
কোনো নড়নচড়ন নেই। নূর এসবে পাত্তা না দিয়ে অন্য আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়াল। তাকে জিজ্ঞেস করল তার কি সমস্যা। রোগীটা বলল, আমার ডান পায়ের সমস্যা। অনেক দিন ধরে ডান পায়ে শক্তি কম পাচ্ছি। হাঁটতে গেলেও জোর পাই না। আর পাটা অনেক শুকিয়েও গেছে। নূর এবার স্টেথোস্কোপ দিয়ে রোগী লোকটার পায়ের ওপর চেপে ধরে চেক করতে লাগল। নূরের কাণ্ড দেখে রোগীটা বেকুবের মতো তাকিয়ে রইল। জীবনে এই প্রথম কাউকে পায়ে স্টেথোস্কোপ লাগাতে দেখছে লোকটা। ব্যাপারটা তার হজম হতে একটু সময় লাগছে। নূর কিছুক্ষণ চেক করার পর চেহারায় গাম্ভীর্য এনে বলল, আপনার পায়ে তো হার্টবিট নেই। আপনার পা তো মারা গেছেন। আপনার এই পা এখনই কেটে ফেলে একে কবর দিতে হবে। না হলে আপনার এই পায়ের সাথে সাথে শরীরের অন্য সব পার্টসও মরে যাবে। তাই এখনই আপনার পা কেটে ফেলতে হবে। রোগীটা নূরের কথা আর নিতে পারল না। বেচারা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে নীলা কথা বলা শেষ করে এসে দেখল নূর ওর সিটে নেই। নীলা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে হঠাৎ পুরুষ ওয়ার্ডে নূরকে দেখতে পেল। ওয়ার্ডে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছে নূর। এতক্ষণে সবাই জেনে গেছে যে নূর কোনো ডাক্তার না। আর সেটা নিয়েই হইচই বেঁধে গেছে। এটা দেখে নীলার মাথায় হাত। নীলা কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে নূরের কাছে গেলে নূর কিছুতেই নীলার কথা শুনবে না। নীলা তাই দৌড়ে গেল আদিত্যকে ডাকতে। এই মুহূর্তে জিজুই একমাত্র আপুকে সামলাতে পারবে। আদিত্য ডাক্তারের সাথে কথা শেষ করে কেবিনের বাইরে এসে নূরকে না দেখে কপাল কুঁচকে এলো ওর। তখনই নীলা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জিজু জলদি চলুন। অনেক বড় ভেজাল বেঁধে গেছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, মানে কি হয়েছে? আর নূর কোথায়? বলছি, আপনি আগে আমার সাথে আসুন। কথাটা বলে নীলা আদিত্যকে নিজের সাথে নিয়ে গেল। মেইল ওয়ার্ডের ভেতর আসতেই আদিত্যের চোখ চটগাছ হয়ে গেল। এতটুকু সময়ের মধ্যে নূর এখানে কি গোলমাল পাকিয়ে ফেলেছে। এই মেয়েটাকে একা ছাড়াই রিস্ক। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না দ্রুত নূরের কাছে গিয়ে কোনো কিছু না বলে সোজা নূরকে কোলে তুলে নিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আম রিয়েলি সরি ফর দিস ডিস্টারবেন্স অন বিহাফ অফ মাই ওয়াইফ। কথাটা বলে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে নূরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। নূর শুধু নামার ছটফট করতে লাগল। ও কিছুতেই যাবে না। ওর আরও খেলতে ইচ্ছে করছে। আদিত্য নূরকে নিয়ে এসে সোজা গাড়িতে উঠে বসল। গাড়িতে নূর মুখ গোমরা করে জানালা ঘেঁষে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। আদিত্য সেটা দেখে মুচকি হাসল। অ্যাঞ্জেলটাকে এভাবে একদম কিউটের ডিব্বা লাগছে। আদিত্য বলল, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে আছো কেন? নূর আদিত্যের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, তুমি আমাকে নিয়ে এলে কেন? আমি খেলছিলাম না? ওখানে আর কিছুক্ষণ থাকলে তোমার সাথে সাথে আমাকেও মার খেতে হতো। আমি এত কিছু জানি না। আমি ডাক্তার ডাক্তার খেলব। আমাকে ওখানে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, তুমি বাসায় গিয়ে ডাক্তার ডাক্তার খেল, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আদিত্য সোফায় গালে হাত দিয়ে বসে সামনে তাকিয়ে আছে। নূর তার কথামতো বাসায় এসেই ডাক্তার ডাক্তার খেলা শুরু করে দিয়েছে। আর তার সাথে যোগ দিয়েছে আরেক পাগল আবির। আবির তার নূরের সাথে অনেক ভাব হয়ে গেছে। নূর ডাক্তার আর আবির হল কম্পাউন্ডার। বেচারা সার্ভেন্ট আর গার্ডসগুলো হল নূরের পেশেন্ট।
নূর তাদের দেখে আজব আজব রোগ ধরছে আর আজব সব চিকিৎসা দিচ্ছে। আদিত্য শুধু বসে বসে দেখছে। আর কি বা করার আছে বেচারার। অফিস থেকে মাত্রই এসেছে আদিত্য। দরজার সামনে এসে দেখল দরজা খোলা। বাসার সব সার্ভেন্টরা এদিক ওদিক ছোটাছুটি করছে। আদিত্য ভ্রু কুঁচকে একটু উচ্চস্বরে বলে উঠল, কি হচ্ছে এখানে? আদিত্যকে দেখে সবার চেহারা রক্তশূন্য হয়ে গেল। সবাই ভয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্য এবার আরও একটু জোরে বলল, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট দ্য হেল গোয়িং অন হেয়ার? একটা সার্ভেন্ট ভয় ভয় বলে উঠল, সশস্যার রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না। রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না, এই একটা বাক্যই আদিত্যর হৃদস্পন্দন থামানোর জন্য যথেষ্ট। আদিত্য কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে কি? ইজ দেয়ার সাম কাইন্ড অফ জোক? তোমরা এতগুলো মানুষ থাকতে নূর কোথায় গেল? তখনই নীলা কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আসলে জিজু, ওদের দোষ নেই। আপু সবার সাথে লুকোচুরি খেলছিল। সবার মতো আপুও লুকানোর জন্য কোথাও গেল। কিন্তু তারপর থেকেই আর পাচ্ছি না আপুকে। তখন থেকে আমরা সব জায়গায় খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আদিত্যের হাত পা কাঁপা শুরু করল। গলা শুকিয়ে আসছে ওর। কোথায় গেল ওর অ্যাঞ্জেলটা? কিছু হয়ে গেল না তো ওর? এসব ভাবতেই আদিত্যের শরীর ঘেমে উঠছে। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে নূরকে খুঁজতে লাগল। বুকটা অসম্ভব কাঁপছে ওর। নূরকে না দেখা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারছে না। আদিত্য এতটাই অশান্ত হয়ে আছে যে বাসার সিসিটিভি ফুটেজ দেখার কথাও ওর মনে আসছে না। আদিত্য পাগলের মতো সব জায়গায় খোঁজার পরও নূরকে না পেয়ে দুই হাতে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। বোধশক্তি কেমন যেন হারিয়ে ফেলেছে ও। কিছুই মাথায় আসছে না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ আদিত্যের মনে পড়ল ও তো সব জায়গায় দেখেছে, কিন্তু নিজের রুমেই একবারও দেখেনি। কথাটা মনে আসতেই আদিত্য ঠাস করে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে দৌড়াল। রুমে ঢুকে এদিক ওদিক চেক করতে লাগল, কিন্তু নূরকে পেল না। হতাশ হয়ে আদিত্য বেডের ধপ করে বসে পড়ল। তাহলে কি ওর অ্যাঞ্জেলটা সত্যিই হারিয়ে গেল? কথাটা ভাবতেই আদিত্যর দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কাবার্ডের ভেতর থেকে কেমন যেন হালকা আওয়াজ আসল। আদিত্য ভ্রু কুঁচকে উঠে দাঁড়াল। ধীরে ধীরে কাবার্ডের কাছে গিয়ে কাবার্ডের দরজাটা আস্তে খুলে দিল। দরজা খুলতেই আদিত্য হতভম্ব হয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। যাকে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সেই নূর কিনা এখানে কাবার্ডের ভেতর ঘুমিয়ে আছে। নূরকে দেখে কলিজায় পানি ফিরে পেল আদিত্য। আদিত্য নূরের গালে হাত রেখে আস্তে করে ডাক দিল। দুইবার ডাক দিতেই নূর হকচকিয়ে উঠে বলল, আমি ধরা পড়িনি, আমি ধরা পড়িনি। আদিত্যকে সামনে দেখে নূর বলে উঠল, আরে হিরো, তুমিও কি লুকোচুরি খেলছ? দেখ আমি কোথায় লুকিয়েছি। আমাকে কেউ ধরতে পারবে না, হিহি। আদিত্য কিছু না বলে দুই হাতে নূরকে কোলে করে কাবার্ডের ভেতর থেকে নামাল। তারপর নূরকে কোলে নিয়ে বেডের ওপর এসে বসল। বেডের ওপর বসে আদিত্য নূরকে বুকের মাঝে শক্ত হাতে জড়িয়ে ধরল, যেন কলিজার ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে শান্তি। এতক্ষণের অশান্ত মনটা এবার শান্তি পাচ্ছে। নূরকে এতক্ষণ না পেয়ে আদিত্যের কি অবস্থা হয়েছিল তা শুধু ওই জানে। আদিত্য নূরের মাথায় কয়েকটা চুমু খেল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সামনে এনে বলল, এভাবে কেউ লুকায়?
জানো তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। তুমি আমাকে সেদিন বলেছিলে না আমি কিসে ভয় পাই? আজ আমি বলছি, আমি ভয় পাই, খুব ভয় পাই। আমি তোকে হারাতে ভয় পাই। তোকে ছাড়া যে আমি নিঃস্ব। আমাকে প্রমিজ কর, কখনো আমাকে ছেড়ে যাবি না। আমাকে ছাড়া একা একা কোথাও যাবি না। না, কোথাও না। প্রমিজ কর আমাকে। নূর আদিত্যের দিকে বাচ্চামো চোখে তাকিয়ে থেকে ফট করে বলে উঠল, ওয়াশরুমেও একা যাব না? এমন একটা সিরিয়াস সিচুয়েশনে নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য ফিক করে হেসে উঠল। তারপর বলল, আমি কি করব তোর অ্যাঞ্জেল? নূর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি? আদিত্য মুচকি হেসে আবারও নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। যমুনা ফিউচার পার্কের সামনে এসে আদিত্যের গাড়ি থামল। আদিত্য আজ নূরকে নিয়ে শপিংয়ে এসেছে। সাথে বাকি সবাইও এসেছে। আদিত্য নূরের হাত ধরে গাড়ি থেকে নেমে দাঁড় করাল। এত সুন্দর শপিং মল দেখে নূর খুশিতে লাফাতে লাগল। আদিত্য মুচকি হেসে তাকিয়ে রইল। এই মেয়েটার হাসতেই যেন ওর সব সুখ খুঁজে পায় আদিত্য। আদিত্য নূরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। নীলা গাড়ি থেকে নামতে নিয়ে ওর ওড়নায় পা বেজে পড়ে যেতে নিলেই আবির এসে ধরে ফেলল ওকে। নীলাকে সোজা করে দাঁড় করিয়ে বাঁকা হেসে বলল, একটু সামলে মিস কচি বিয়াইন সাহেবা। একটু তো দেখে চলবে। মানলাম আমাকে দেখে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তাই বলে রাস্তাঘাটে সবার সামনেই ডেসপারেট হয়ে যাওয়াটা ঠিক? নীলা রাগে কিরমির করে আবিরের দিকে আঙুল তুলে বলল, ইউ। বাকি কথা বলার আগেই আবির বলে উঠল, ইউ না, বলো লাভ ইউ। কথার মাঝখানে ওয়ার্ড মিস করো কেন? কথাটা বলে আবির হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। নীলা রাগে এক পা ফ্লোরে লাথি মেরে গটগট করে সামনে গেল। বিহান গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে এলো। আয়াত এখনো বসেই ছিল। বিহান নামতেই আয়াত গাড়ির দরজা খুলে বিহানের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বিহানজি আমার হাতটা একটু ধরবেন প্লিজ? আসলে আমি না উঠতে পারছি না, একটু হেল্প করুন না প্লিজ। বিহান ভ্রু কুচকে বলল, ক্যা, উঠবার পারেন নাকলা? নিচে কি কেউ আপনেরে বাইন্দা ধুইছেনি যে উডবার পারতাসেন না? দেহেন আমার লগে এইছো বাজাইরা ঢং দেহাইবার আইবেন না। নামবার পারলে নামেন, না হইলে এইহানেই বইয়া থাহেন। কথাটা বলে বিহান সামনের মিররে হাঁটা ধরল। আর আয়াত জেদ করে গাড়িতেই বসে রইল। আজ সে মনে মনে পণ করেছে। বিহান না নামালে সে কিছুতেই নামবে না। দরকার হলে সারাক্ষণ এখানেই বসে থাকবে। কি মনে করে সে নিজেকে? বিহান কিছুদূর এসে একটু পেছনে ফিরে দেখল আয়াত এখনো না নেমে গাড়িতেই বসে আছে। বিরক্ততে বিহানের কপাল কুঁচকে এলো। এই মেয়েটার জ্বালায় আর শান্তি নেই। কেমন জেদ ধরে বসে আছে। ওদিকে আদিত্য আয়াতকে না দেখলে নিশ্চয় ওর কথা জিজ্ঞেস করবে। কি একটা ঝামেলা। বিহান আবার গাড়ির সামনে এসে আয়াতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না নাইম্মা বইয়া আছেন কেলা? শপিং মল এইহানে হাইটটা আইবনি? বারান জলদি, আমি গাড়ি লক করুম। আয়াত একটু অভিনয় করে বলল, কেউ যদি আমার হাত ধরে বের করে তাহলেই আমি বের হব, না হলে আমি সারাদিন এখানেই বসে থাকব। বিহান বিরক্ত হয়ে কতক্ষণ এদিক ওদিক ঘাড় ঘুরাতে লাগল। আদিত্যর জন্য হলেও মেয়েটাকে এখন নামাতে হবে। কথাটা ভেবে বিহান অন্যদিকে তাকিয়ে থেকে আয়াতের দিকে হাত বাড়িয়ে দিল। আয়াতকে আর পায় কে? আয়াত খুশি তাই বিহানের হাতে হাত রাখল। বিহান আয়াতের হাত ধরে গাড়ি থেকে বের করল।
বের হওয়ার সময় আয়াত দুষ্টুমি করে ইচ্ছে করে বিহানের গায়ের ওপর পড়ে গেল। বিহানের দুই ঘাড়ে হাত রেখে বিহানের মুখোমুখি হয়ে গেল আয়াত। আয়াত ঘোর লাগা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যায়। কিন্তু আয়াতের খেয়ালকে বেলুনের মতো ফাটিয়ে দিয়ে আয়াতকে এক ঝটকায় সোজা করে দাঁড় করালো বিহান। তারপর গাড়ি লক ধুমধাম পা ফেলে সামনের দিকে চলে গেল। আয়াতও মুচকি হেসে ওর পিছে পিছে গেল। শপিং মলের ভেতর নূর আদিত্যের হাত ধরে হাঁটছে আর সবকিছু দেখে খুশিতে আদিত্যের হাত ধরে লাফালাফি করছে। নূরকে খুশি দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। অন্যেরা সবাই যার যার মতো ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ বড় একটা টেডি বিয়ারের দোকান দেখে নূর আরও খুশি হয়ে গেল। আদিত্যের হাত টেনে ধরে দোকানের দিকে ইশারা করে বলল, হিরো হিরো, দেখ কত সুন্দর সুন্দর টেডি, আমাকে কিনে দাও না, আমি নিব। আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স, আমার অ্যাঞ্জেলের যা ইচ্ছে হয় সে তাই নিবে। কথাটা বলে আদিত্য নূরের কাছে ধরে টেডির দোকানে গেল। টেডির দোকানে এসে এত বড় আর সুন্দর সুন্দর টেডি দেখে নূর খুশিতে লাফাতে লাগল। কখনো এই টেডি বিয়ারের কাছে তো কখনো ওই টেডি বিয়ারের কাছে ছুটতে লাগল। আদিত্য শুধু নূরের খুশি দেখে যাচ্ছে। তখনই হঠাৎ আদিত্যের ফোনে ফোন এলো। অফিসের একটা গুরুত্বপূর্ণ কল। আদিত্য ফোন রিসিভ করে কথা বলতে নিয়ে দেখল দোকানের ভেতর ভালো করে নেটওয়ার্ক পাচ্ছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি টেডি বিয়ার পছন্দ করো, আমি এখানেই আছি। হ্যাঁ। নূর মাথা ঝাঁকিয়ে বলল, সায় জানালো। আদিত্য দোকানের বাইরে এসে উল্টো দিকে পিঠ করে দাঁড়িয়ে কথা বলতে লাগল। নূর দোকানের ভেতর ইচ্ছেমতো লাফালাফি করছে আর টেডি বিয়ারদের নিয়ে নিয়ে খেলছে। দোকানের ভেতর আশেপাশের আরও লোকজনেরা নূরকে দেখে মুখ কুঁচকাতে লাগল। এত বড় ধামি মেয়েকে এভাবে বিহেভ করতে দেখে সবাই নানান কথা বলাবলি করতে লাগল। একজন বলল, শপিং মলে এসব পাগল ছাগল কোথা থেকে এলো? আরেকজন বলল, আরে এমন পাগলকে তো ঘরে বেঁধে রাখা উচিত, একে বাইরে কেন নিয়ে এসেছে? আরেকজন বলল, এখন তো শপিং করতে এসেও শান্তি নেই, এসব পাগল ছাগলও আসা শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা তো একে দেখেই ভয় পেয়ে যাবে। এভাবে নানানজন নানান কথা বলাবলি করতে লাগল। আর এসব কথাই নূরের কানে যাচ্ছে। এতক্ষণ ধরে হাসিখুশি থাকা মুখটা চুপসে গেল। লাফালাফিও বন্ধ হয়ে গেল নূরের। এদের কথা শুনে নূরের কান্না আসতে লাগল। এখন আর কিছুই ভালো লাগছে না নূরের, সবকিছু অসহ্য লাগছে। নূর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে দোকান থেকে বের হয়ে গেল। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়ে থাকায় সেটা দেখতে পেল না। আদিত্যের কথা বলা শেষ হলে আবার দোকানের ভেতর গেল আদিত্য। দোকানের ভেতরে চারিদিকে চোখ ঘুরিয়ে নূরকে কোথাও দেখতে পেল না। আদিত্য একটু ঘাবড়ে গেল। ভালো এদিক ওদিক খুঁজতে লাগল, কিন্তু কোথাও নূর নেই। আদিত্য দোকানের সেলসম্যানকে ডেকে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনি আমার ওয়াইফ, আই মিন এখানে একটু আগে যে মেয়েটা লাফালাফি করছিল, সে কোথায়? তাকে দেখেছেন? সেলসম্যান বলল, জি স্যার, উনি এইমাত্রই বেরিয়ে গেলেন। আদিত্য ভ্রু কুঁচকে বলল, বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেল? স্যার সেটা তো জানি না। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে দোকানের বাইরে গেল নূরকে খুঁজতে। মনে মনে নিজেকে হাজারো গালি দিচ্ছে আদিত্য। কেন আমি ওকে একা ছাড়ি? কেন কেন কেন? আদিত্য বিহান আর আবিরকেও ফোন করে জিজ্ঞেস করল নূর ওদের কাছে আছে নাকি।
ওরা বলল ওদের কাছেও নেই নূর। আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওরা সবাই মিলে পুরো শপিং মলে ঘুরে ঘুরে নূরকে খুঁজতে লাগল। আদিত্য পাগলের মতো দৌড়ে দৌড়ে নূরকে খুঁজছে। হঠাৎ শপিং মলের তিনতলায় এক কোণায় নূরের জামার কিছু অংশ দেখতে পেল আদিত্য। আদিত্য দ্রুত সেখানে গেল। সেখানে গিয়ে দেখল নূর হাঁটুর ভেতর মাথা গুজে বসে আছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাচের দেয়ালে এক হাত ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করে নিল আদিত্য। আজ নূরের ওপর ওর চরম লাগছে। ওর এভাবে কেউ চলে আসে। কাল ওকে এত করে বললাম যে আমাকে না বলে কোথাও যাবে না। তারপরও সে আজ একই কাজ করছে। আজ তো একে একটু আদিত্যর রাগ দেখাতেই হবে। কথাগুলো ভেবে আদিত্য নূরের সামনে হাঁটু গেড়ে বসল। চেহারায় রাগী ভাব নিয়ে নূরকে কিছু বলার জন্য দুই হাতে নূরের মুখটা ধরে উপরে তুলল। মুখটা উপরে তুলতেই চমকে গেল আদিত্য। নূর কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। এখনো ফুপিয়ে ফুপিয়ে উঠছে নূর। নূরের এই অবস্থা দেখে আদিত্যের বুকের ভেতর ধক করে উঠল। আদিত্য নূরকে শুধু হাসিখুশি প্রাণবন্ত দেখেছে। কখনো কাঁদতে দেখেনি। নূরের চোখে পানি দেখে আদিত্যর ভেতরটা পুড়ে উঠছে। একটু আগেও তো কত উচ্ছ্বসিত ছিল, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? আদিত্য নূরের মুখটা আরও একটু কাছে এনে বলল, হেই অ্যাঞ্জেল, কাঁদছ কেন? কি হয়েছে আমাকে বলো। আদিত্যের কথায় নূর নাক ফুলিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এতে করে আদিত্যের ভেতর আরও তোলপাড় হতে লাগল। কি হয়েছে আমার অ্যাঞ্জেলটার? এভাবে কাঁদছে কেন ও? আদিত্য নিজেও নূরকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, ওকে শান্ত করার জন্য। কিছুক্ষণ পর আদিত্য নূরকে সামনে এনে ওর চোখের পানি মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলল, কান্না করে না সোনা পাখি। কি হয়েছে আমাকে বলো। তোমার হিরোকে বলবে না? নূর এবার নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমাকে সবাই পাগল বলে কেন? আমি কি পাগল নাকি? আমাকে কি পাগলের মতো অমন পচা দেখতে লাগে বলো? আমার কাপড় চোপড় কি ছেঁড়া ময়লা? নূর নিজের ঝুঁটির চুল উঁচু করে আদিত্যকে দেখিয়ে বলল, এই দেখ আমার চুল কত সুন্দর। একদম পাগলদের মতো পচা না। তাহলে আমাকে কেন সবাই পাগল বলে? আমার একদম ভালো লাগে না। আদিত্য চোয়াল শক্ত বলল, কে বলেছে পাগল? আমাকে বলো, কে বলেছে তোমাকে? দেখ আমি তার কি অবস্থা করি। নূর নাক টেনে টেনে বলল, সবাই বলে, যেখানে যাই সেখানেই বলে। নূর আদিত্যের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে বলে উঠল, আচ্ছা হিরো, তুমিও কি আমাকে পাগল ভাবো? আমি কি সত্যিই পাগল? আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নূরের কথায়। আদিত্য নূরের দুই গালে হাত বুলিয়ে আবেগী কণ্ঠে বলল, হেই, কক্ষনো না। আমি তোমাকে পাগল কিভাবে ভাবতে পারি? তুমি তো আমার লাইফের অ্যাঞ্জেল, আমার মিষ্টি পরী। আর শোন, যারা তোমাকে পাগল বলে, তারা নিজেরাই পাগল। তাই তো তোমার মর্ম বোঝে না। তাই ওদের কথা কানে নিও না। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না বন্ধ করো। আর সুন্দর করে একটু হাসো। জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে দেখতে, একদম পরীদের মতো। আদিত্যের কথায় নূরের কান্নাটা আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আদিত্য আবার বলল, এখন চলো তোমার সেই টেডি বিয়ারের দোকানে যাই। তুমি না অনেকগুলো টেডি নিবে? আদিত্য নূরের হাত ধরে উঠাতে নিলে নূর ওর হাত ছাড়িয়ে বলল, না, আমি আর দোকানে যাব না। আমি বাসায় যাব। দোকানে গেলে আবার সবাই আমাকে পাগল পাগল বলবে।
আমি যাব না। আদিত্য কিছু একটা ভেবে বিহানের নাম্বারে ফোন দিয়ে বলে উঠল, বিহান, আমি 5 মিনিটের ভেতর পুরো মল খালি চাই। ইজ দ্যাট ক্লিয়ার? বিহান ওপাশ থেকে বলল, ওকে বসো, এহুনি হইয়া যাইব। আদিত্য ঘড়ি ধরে 5 মিনিট পর নূরকে বলল, অ্যাঞ্জেল এখন চলো। এখন এই পুরো মলটা তোমার। এখানে আর অন্য কেউ নেই। তুমি যা খুশি তাই করবে। কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো আমার সাথে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়ে মলের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে এখানে শুধু ওরা ছাড়া আর অন্য কেউ নেই। নূর এটা দেখে খুশি হয়ে গেল। কাউকে না দেখে নূর আদিত্যর কোল থেকে নেমে আবারও লাফালাফি শুরু করে দিল। আদিত্য শুধু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের হাসিমুখটা দেখতে লাগল। এই হাসিটাই যে ওর বেঁচে থাকার টনিক। আদিত্যরা এখনো শপিং মলেই আছে। পুরো শপিং মলে শুধু এখন ওরা 6 জন। সবাই যার যার মতো শপিং করছে। নীলা সেই কখন থেকে একটার পর একটা কুর্তি দেখে দেখেই যাচ্ছে, কিন্তু একটাও সিলেক্ট করতে পারছে না। আবির দূর থেকে এসব দেখে বাঁকা হেসে নীলার কাছে এসে পেছনে থেকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, নিড এনি হেল্প মিস কোচিবিয়াইন? তুমি চাইলে বান্দা তোমার হেল্প করতে পারে। আমি আবার অনেক হেল্পফুল বয়, স্পেশালি সুন্দরী মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের সব ধরনের হেল্প করতে আমি রাত 2টার সময়ও প্রস্তুত থাকি। তোমারও কোনো হেল্প দরকার হলে রাত 2টার সময়ও আমাকে ডাকতে পারো। আই ওন্ট মাইন্ড। নীলা চোখ গরম করে আবিরের দিকে তাকিয়ে বলল, ছি, অসভ্য লোক একটা। আপনি জানতো আমার কোনো হেল্প লাগবে না। কথাটা বলে নীলা ওখান থেকে সরে গেল। আবির পেছনে থেকে বলে উঠল, ভালাই কাতো জামানাই নাই। নীলা আবার আরেক দোকানে গিয়েও এটা ওটা দেখছে, কিন্তু কিছু সিলেক্ট করতে পারছে না। এটা দেখে আবির মাথা ঝাঁকিয়ে হাসল। তারপর নীলার পাশে গিয়ে নীলার চারিদিকে ঘুরে ঘুরে ওকে শুনিয়ে শুনিয়ে গাইতে শুরু করল। আবির নীলার সামনে এসে নীলার দিকে মুখ করে উল্টো দিকে হাঁটতে হাঁটতে নীলার সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে গাইল। নীলা এবার আবিরের পায়ের ওপর নিজের পা মেরে দিল। আবির ব্যথা পেয়ে নিজের পা ধরে লাফাতে লাগল। নীলা বিজয়ের হাসি দিয়ে গেয়ে উঠল। নীলা দেখল আবির সুন্দর একটা ফিমেল সেলসম্যানের দিকে তাকিয়ে আছে। নীলা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গেয়ে উঠল। নীলা আবিরকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গেয়ে উঠল, আবির। নীলা আবিরকে সুযোগ না দিয়ে গেয়েই যাচ্ছে। নীলা যেন থামছেই না। আবির নীলার সাথে পেরেই উঠছে না। শেষমেশ আবির ফট করে 2 হাতে নীলার মুখটা ধরে নীলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। নীলাকে থামানোর এটাই বেস্ট উপায় ভাবল আবির। আকস্মিক এমন অ্যাকশনে নীলা পুরো স্তব্ধ হয়ে গেল। পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। নীলা চোখ দুটো বর্ষর করে কেমন পাথরের মতো দাঁড়িয়ে রইল। 2 মিনিট পর আবির নীলাকে ছেড়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে বাঁকা হেসে বলল, ওয়াও, ইটস ডিফারেন্ট। আই লাইক ইট। কথাটা বলে আবির চোখ টিপ মেরে শীষ বাজাতে বাজাতে ওখান থেকে চলে গেছে। আর নীলা ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর সাথে এইমাত্র কি হয়ে গেল সেটাই ভাবার চেষ্টা করছে। বিহান ফোনে কথা বলছিল। ফোনে ভালো করে নেটওয়ার্ক না পাওয়ায় বিহান একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগল। চেঞ্জিং রুমের সামনে দিয়ে যেতে নিলেই হঠাৎ কেউ বিহানের হাত ধরে টান দিয়ে চেঞ্জিং রুমের ভেতরে টেনে নিল। ভেতরে নিয়ে রুমের দরজাটা আটকে দিল। বিহান একটু চমকে গিয়ে সামনে তাকিয়ে দেখল আয়াত মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। বিহান চোয়াল শক্ত করে বলল,
এইসব কি ধরনের কাজবাজ? দিনে দিনে কি আপনার জোচ্চোর মায়ের লাহান লাজ শরম ছব বেইচ্ছা খাইতাছেন? আয়াত বলে উঠল, সব সময় মায়ের কথা না বললে কি হয় না আপনার? জাগগে ওসব কথা ছাড়ুন। দেখুন তো আমাকে কেমন লাগছে। আসলে এই শাড়িটা আমার ওপর মানিয়েছে কিনা সেটাই দেখার জন্য আপনাকে এনেছি। একটু দেখে বলুন না কেমন লাগছে আমাকে। আয়াত শাড়ির আঁচল সহ হাত উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে বিহানকে দেখাতে লাগল। বিহান ভ্রু কুঁচকে বলল, আমারে কি আপনার সেলসম্যান মনে হয়নি? খাড়ায় খাড়ায় আপনের উপরে কমেন্ট করুম। এইসব ছ্যাচরামি আমার সামনে করবেন না কইয়া দিলাম। অন্য কাউরে গিয়া এইসব মাঞ্জা দেখান গা। কথাটা বলে বিহান চলে যেতে নিলেই আয়াত বিহানের সামনে এসে দুই হাত উঁচু করে বিহানকে আটকাল। তারপর আস্তে আস্তে বিহানের ঘাড়ে হাত রেখে মুচকি হেসে বলল, আপনাকে দেখাবো না তো কাকে দেখাবো? আপনিই তো আমার সব, আমার হবু জীবন সাথী। আমাকে কিসে মানাবে সেটা তো আপনিই দেখবেন, তাই না? বিহানের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। বিহান আয়াতের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ব্যাস, হুহুত হইছে। আয়াত ইসলাম, একবারই কইতাছি, ভালা কইরা কানের পর্দা খুইল্লা হুইন্না নিয়েন, আর মাথার ভিতরে ফেভিকল দিয়া চিপকাইয়া লইয়েন। বারবার কইতাম না? আপনি যেই ফ্যান্টাসি দুনিয়ার ঘুইরা বেড়ান, আমি সেই জগতের ধরা ছোঁয়ার বাইরে। আপনি যেটা চাইতাছেন এইটা কখনোই সম্ভব না, কোনোভাবেই না। আমি আপনার কোনো ফেইরিটেল দুনিয়ার রাজকুমার না। আপনার দুনিয়া আর আমার দুনিয়া আকাশ পাতাল তফাত। আপনি হইলেন আপনার মায়ের রাজকুমারী, আদরের দুলালি, আর আমি হইলাম রাস্তার জংলি কুত্তা। এইসব প্রেম ভালোবাসা রাজাইরা ক্যাচাল আমার লাইগ্গা না। আমার ভিতরে কোনো দিল নাইক্কা আছে, খালি দাও দাও কইরা জ্বলন্ত আগুন, যে আগুনে আপনি পুইরা ছাই হইয়া যাইবেন। তাই ভালোয় ভালোয় কইতাছি আমার পিছা ছাইরা দেন, নাইলে আমি ভুইলা জামু যে আপনি আদির বইন। কথাটা মনে রাইখেন। আর আপনার মায়ের পছন্দ করা কোনো রাজকুমারকে বিয়া কইরা খুঁছি থাহেন। একটানা কথাগুলো বলে বিহান আয়াতকে রেখে হনহন করে চলে গেল। আর আয়াত হতভম্বের মতো ওভাবেই দাঁড়িয়ে রইল। আর মনে মনে বলল, তোমার আগুনে পুড়তে রাজি, তবুও তোমাকে ছাড়তে রাজি না। এই জীবনে তা সম্ভব না, কখনোই না। আমিও দেখি তুমি কত পোড়াতে পারো। নূর নিজের থেকেও বড় সাইজের একগাদা টেডি কিনে ভরে ফেলেছে। আদিত্যের গার্ডসরা সেই টেডিগুলো নিয়ে যাচ্ছে, আর আদিত্য নূরকে কোলে করে নিয়ে যাচ্ছে। নূর আদিত্যের কোলে পা দোলাচ্ছে আর টেডিগুলো দেখছে। একসময় সবাই বাইরে এসে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিল। রাত 11টা। নূর বিছানার উপর চারিদিকে বড় বড় টেডিগুলো ছড়িয়ে রেখেছে, আর তাদের নিয়ে খেলছে। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে থেকে তাদের সাথে একা একাই কথা বলছে। আদিত্য কোনোরকমে নিজের জন্য একটু জায়গা বের করে শুয়ে পড়ল। নূরকে এভাবে টেডিকে জড়িয়ে ধরে শুতে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে ভাবল, নূর হয়তো আজ আর ওর বুকে ঘুমাবে না। নূরকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আজ কিভাবে ঘুমাবো আমি? কি করার আছে আর? মেয়েটা টেডির সাথে কত খুশিভাবে আছে, ও ওভাবেই থাক। কথাগুলো ভেবে আদিত্য চোখ বন্ধ করে জোরপূর্বক ঘুরিমানোর চেষ্টা করল। নূর অনেকক্ষণ ধরে টেডিগুলোকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু কেন জানি ওর ঘুম আসছে না। কেমন জানি উসখুস লাগছে। নূর কতক্ষণ এপাশ ওপাশ করে এক একবার এক একটা টেডি নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, না কিছুতেই ঘুম আসছে না।
নূর এবারে মাথাটা একটু উঁচু করে টেডির ওই পাশে শুয়ে থাকা আদিত্যর দিকে তাকালো। একবার আদিত্যর দিকে তাকাচ্ছে, আরেকবার টেডির দিকে তাকাচ্ছে। শেষমেশ মাঝখানে থাকা টেডিটাকে সরিয়ে নিচে ফেলে দিল নূর। তারপর আদিত্যের কাছে ঘেঁষে গিয়ে আদিত্যের বুকের ওপরে থাকা ওর হাতটা সরিয়ে দিল। আদিত্যের হাতটা সরিয়ে দিয়ে নিজে ওর বুকে মাথা রেখে আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে ওর। কেন জানি হিরোর বুকে অনেক ভালো লাগে ওর। মনে হয় এটা শুধু ওর জায়গা, শুধু ওরই হক আছে এইখানে। হিরোর শরীর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পায় নূর। নূর আদিত্যের বুকে নাক লাগিয়ে ঘ্রাণটা ভালো করে টেনে নেয়। মনে মনে ভাবে, আচ্ছা, ঘ্রাণ কি খাওয়া যায়? খাওয়া গেলে হিরোর ঘ্রাণটা খেয়ে ফেলতাম, নিশ্চয় অনেক ইয়াম্মি হবে। কাল হিরোকে জিজ্ঞেস করব ঘ্রাণ খাওয়া যায় নাকি। এসব ভেবে নূর হাসিমুখে আদিত্যর বুকে মুখ ঘষে চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে পড়ে। চোখ বন্ধ করা অবস্থায়ই আদিত্যের ঠোঁট জোড়ায় ভেসে উঠল একরাশ প্রশান্তির হাসি। এটার জন্যই তো ও কখন থেকে অপেক্ষা করছিল। আদিত্য দুই হাত দিয়ে নূরকে নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে সেও শান্তির ঘুম দিল।